আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের সৃজনশীল অধ্যায়টি নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের ভাগ, এই ভাগের সৃজনশীল অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। মূলত তোমরা আমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাবা। চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায় ভাগ, এই অধ্যায়টির সিকিউ মানে সৃজনশীল যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাকে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি জানাও। সব কিছু ঠিকঠাক আছে কি না, ঠিকভাবে দেখতে পাচ্ছ কি না, এটা একটু জানাবা। ঠিক আছে? ক্লাসটা আমি একটু শেয়ার করে নেব। আচ্ছা, কে কোন ক্লাস, কয়টার বেসে ক্লাস করছো একটু কমেন্টে জানাবা। আর প্রথমত জানাবা দেখতে পাচ্ছ কিনা সব কিছু ঠিকঠাকভাবে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ঠিক আছে, চতুর্থ অধ্যায়, চতুর্থ শ্রেণীর চতুর্থ অধ্যায় আমরা সৃজনশীল অঙ্কগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তবে যতটুকু হয়েছে এর বাইরে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আমি একটু ক্লাসটা শেয়ার করে নিই, পারলে তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, কষ্ট করে মেনশন দাও, মেসেজ দিয়েও জানাইতে পারো। ঠিক আছে? ওকে, আচ্ছা, মোটামুটি আমরা 15 জনকে দেখতে পাচ্ছি লাইনে। তোমরা কমেন্ট করবা কে কয়টার ব্যাচ স্টুডেন্ট বা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। ভাগ কি, কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। এই অধ্যায়ের অঙ্কগুলো হয়েছে। আমরা এই অধ্যায়ের সৃজনশীল কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই জয়েন হচ্ছ। আমরা আরও 2 মিনিট সময় নেব। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এটা একটু জানাও। সবাই ইনশিওর করো ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মালিহা না? কথা শুনতে পাচ্ছ তো, তাই তো? জুনায়েদ, ওকে, কথা শোনা যাচ্ছে? জুনায়েদ, সোহা, মালিহা, কথা কি আমার ঠিকভাবে শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কে যাই। ঠিক আছে? মোটামুটি এই অধ্যায়টির আমরা দেখো 1 থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে আমরা সাজিয়েছি। এই অধ্যায়টি মূলত 1 নম্বর অঙ্কগুলো করা আছে, 1 থেকে 8 পর্যন্ত আমাদের অঙ্ক করা আছে। এই জন্য 1 থেকে 8 পর্যন্ত করবো না। দেখো এগুলো প্রত্যেকটা অঙ্কই করা আছে আমাদের। 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত অঙ্ক করা ছিল বা আমরা আজকে করেছি। আমাদের অঙ্ক মূলত শুরু হবে এখান থেকে। দেখো অঙ্ক নাম্বারটা দেখো, আশা করি দেখতে পাচ্ছ, সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এখানে আমরা অঙ্ক নাম্বার 9 যেটা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে 9 নম্বর অঙ্কে, 9 নম্বর অঙ্কতে বলা আছে যেটা, সেটা হলো
যে 85 কেজি ডালের দাম 2,295 টাকা। উদ্দীপকটা এখানে দেওয়া আছে যেটা, সেটা হলো উদ্দীপকে মান দেওয়া আছে 85 কেজি, 85 কেজি। এইখানে উদ্দীপকে 85 কেজি ডালের দাম দেওয়া আছে। এই 85 কেজি ডালের দাম এই উদ্দীপক থেকে আমাদের 1, 2, 3 বা ক, খ, গ এই অঙ্কগুলো সলভ করতে হবে। তো প্রথমত বলা আছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখো। নিঃশেষে বিভাজ্য না হলে এর কথা অর্থ হচ্ছে অবশ্যই ভাগশেষ থাকবে, আর সেক্ষেত্রে ভাজ্য সমান আমরা সূত্র জানি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য সমান আমরা জানি ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, বা এখানে সেটাই নির্ণয় করতে বলছে। বলা আছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে নিঃশেষে বিভাজ্য যদি না হয় সেক্ষেত্রে আমরা ভাজ্য সমান লিখব ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, আর নিঃশেষে বিভাজ্য হলে সেক্ষেত্রে ভাজ্য সমান যদি বলতো আমরা ভাজক গুণন শুধু ভাগফল লিখতাম। তো এটা আমরা এভাবে লিখতে পারি যে 1-এর ক নাম্বার ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এইটা বন্ধনী দিলেও হয় না দিলেও হয়। তাহলে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্যের সূত্র হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এইটা হলো আমাদের সূত্র আর কি। আচ্ছা, এরপরেরটা বলা আছে 1 কেজি ডালের দাম কত। এখানে কিন্তু 85 কেজি ডালের দাম দেওয়া আছে। 85 কেজি ডালের দাম কত টাকা দেওয়া আছে? 2,295 টাকা দেওয়া আছে। তো 1 কেজির দাম যদি আমরা বের করতে চাই তাহলে 85 কেজির দামকে জাস্ট 85 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটু ভাগগুলো কিভাবে সহজ করে করা যায় সেটা করানোর চেষ্টা করব। এখানে যেমন আছে 85 দ্বারা ভাগ করব কাকে? এই টোটাল দাম 2,295-কে, ঠিক আছে? এটাকে ভাগ করব কি দ্বারা ভাগ করব? আমরা এটাকে ভাগ করব ভাজক 85 দ্বারা। তাহলে এখানে ভাজক 85 আর ভাজ্য হচ্ছে 2,295। তো আমরা এটাই দেখতে পাচ্ছি। তো 1 কেজি ডালের দাম বের করতে বলছে, যেহেতু 85 কেজির দাম দেওয়া আছে, আমরা 1 কেজির দাম যদি বের করতে চাই তাহলে 85 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগের কিছু নিয়ম আছে, এগুলো ফলো করলে ভাগের অঙ্কগুলো সহজ। দেখো এখানে ভাজকে কয়টা সংখ্যা আছে? ভাজকের সংখ্যা আছে 2টা। ভাজকে অঙ্ক আছে কয়টা? 2টা। আমরা বাম দিক থেকে হিসাব করি, তাহলে 2টা অঙ্ক যদি নেই তাহলে দেখো এই 85 কিন্তু বাম দিক থেকে 2টা সংখ্যা নিলে হয় 22। 22-এর মধ্যে ভাগ যায় না, এই কারণে আমরা 2টা অঙ্ককে ভাগ করতে পারবো, তার পরবর্তী সংখ্যা 9 সহ নিব, ঠিক আছে? এখন এইটা ভাগ করা খুবই সহজ, তারপর আমাদের ভুল হয়, এই ভুলটা যেন না হয় এটাই আমরা আজকে দেখব। দেখো আমরা 85 দ্বারা ভাগ করব কাকে? প্রথমত আমরা এখানে ভাজকে যে কয়টা সংখ্যা আছে সেই কয়টাই সংখ্যা নিতে, বা যে কয়টা অঙ্ক আছে আমরা সেই কয়টা অঙ্ক নিলাম। তাহলে এখানে 2টা অঙ্ক ছিল, 2টা অঙ্ক নিলাম। 2টা অঙ্ক নিলে এখানে সংখ্যাটা হয় 22, এটা তো 85। তাহলে এই 22-এর মধ্যে কিন্তু এই 85 ভাগ যায় না, না যাওয়ার কারণে আমরা পরবর্তী সংখ্যা 9 সহ করে নিলাম, নিলে এটা হয় 229। এখন এই 229-এর মধ্যে 85 কতবার ভাগ যায় এটা বারবার খাতায় রাগ করার কোনো প্রয়োজন নাই, সহজ করে আমি দেখে দিচ্ছি। দেখো এই যে ভাজকের বাম দিকের যে সংখ্যাটি আছে এটা হলো 8। ভাজকের বাম দিকের সংখ্যাটি হলো 8। আমরা ভাজ্যের বাম দিকের সংখ্যাটি যদি নেই তাহলে হয় 2। এই 2-এর মধ্যে কিন্তু 8 ভাগ যায় না, এই জন্য আমরা 2টা অঙ্কই নিব। 2টা নিলাম, নিলে হয় 22। এখন এই 8-এর সাথে এমন সংখ্যা গুণ করব যেন 22-এর কাছাকাছি হয় বা 22-এর চেয়ে ছোট হয়, বড় যেন না হয়। তাহলে আমরা যদি 3 নেই তাহলে এটা 3 আসা 24 বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখানে 2 নিব। তাহলে 2 যদি নেই তাহলে কিন্তু মোটামুটি 22-এর ছোট হয়ে যাচ্ছে। ভাগ করার নিয়ম হচ্ছে আমরা এখানে ভাজকের বাম দিকের সংখ্যাটি নিব, ভাজ্যের বাম দিকের সংখ্যাটি নিয়েছি, নিলে হয় এই 8। এই 2-এর মধ্যে ভাগ যায় না, না যার কারণে আমরা 2টা সংখ্যা নিয়েছি 22। এখন 8-এর সাথে এমন সংখ্যা গুণ করব যেন সেই সংখ্যাটা এই 22-এর সমান হয় বা 22-এর চেয়ে ছোট হয়, ওই সংখ্যাটা বসালে অটোমেটিকলি হয়ে যাবে। দেখো আমরা যদি এখানে 2 নেই তাহলেই হচ্ছে, 3 নিলে 3 আসা 24 হয়ে যাচ্ছে, তাহলে 22-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 2 নিব। যেটা নিলাম এটা দ্বারা এই 85 পুরোটাকে গুণ করবো বা 85-কে গুণ করব। তাহলে আমরা যদি 85-কে গুণ করি তাহলে 5 দুগুণ 10, হাতে থাকে কত? 1। 8 দুগুণ 16 আর 1-এ 17। তাহলে দেখো এটা যদি বিয়োগ করি এটা হয় 9। ওকে, 9 হইল। তাহলে এটা 7 আছে কত হলে 12 হবে, 5 হাতে থাকে 1, 1 আর 1-এ 2, 2 দিয়ে মিলে গেলে 0, আমরা কেটে আনলাম 5। ওকে, এখন এই 8-এর সাথে এমন সংখ্যা গুণ করবে, এই 8 তো 5-এর মধ্যে যাবে না বা যায় না, এই জন্য আমরা 2টা সংখ্যা নিলাম 59।
তাহলে 8-এর সাথে এমন সংখ্যা গুণ করব যেন 59-এর সমান হয় বা 59-এর চেয়ে ছোট হয়, বড় যেন না হয়। তাহলে আমরা যদি 8 নেই, 8-64 বেশি হয়ে যায়। আমরা যদি 7 নেই, 27-56, সেক্ষেত্রে এই 59-এর থেকে ছোট হচ্ছে। তার মানে এখানে আমরা এখন যে সংখ্যাটি নেব সেটা হলো 7। তাহলে আমরা যদি 7 নেই, এখানে 7 বসাবো এবং এই 7 দ্বারা এই পুরো মানটাকে, পুরো ভাজকটাকে গুণ করব। তাহলে 7 দ্বারা যদি 5কে গুণ করে আমরা 5-7 35, 7 থেকে 3, 27-56 আর 3 কত 59। তার মানে এটার মান বের হলো 27। বলছে 1 কেজি ডালের দাম কত, আমাদের অলরেডি মান বেড়ে গেছে 27। তাহলে আমরা লিখতে পারি অতএব 1 কেজি ডালের দাম 27 টাকা। দেখো তো বুঝতে পারছো কিনা বাবা তোমরা? যদি বুঝতে পারো পরের অঙ্কে যাব। হ্যাঁ, অনেককে আমি দেখতে পাচ্ছি কমেন্ট করতেছে। হ্যাঁ 27। ওকে সুমাইয়া, ঠিক আছে। তোমরা কি অঙ্ক এটা বুঝছো? ক্লিয়ার কি না একটু জানাও কাইন্ডলি। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে যেটা আছে, এরপরেরটা দেখো। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ নাম্বার অঙ্কে। হ্যাঁ, গ নাম্বারটাতে কি বলা আছে দেখো। গ নাম্বারে বলা আছে ডালের দাম যদি এখানে ছিল 2295, এটা না হয়ে বলছে ডালের দাম যদি এখানে 2975 টাকা হয়, ডালের দাম 1 কেজি ডালের দাম যদি, সরি, টোটাল ডালের দাম যদি 2975 টাকা হয়, তাহলে প্রতি কেজি ডালের দাম কত হবে? তো আমরা এখানে 85 কেজি ডাল দেখতে পাচ্ছিলাম টোটাল। তাহলে টোটাল 85 কেজি ছিল। এখন এই 85 কেজি ডালের দাম বেড়ে যদি 2900 কত হয় 75 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কত? খুবই সহজ, এটাও আমরা করতে পারবো। এখন দেখো আমরা এখানে সংখ্যা আছে ভাজকে 2টা, ভাজ্যের 2টা সংখ্যা যদি নেই 29 হয়। এখানে হিসাব করতে হয় বাম দিক থেকে, এই জন্য ভাজকের সংখ্যা অনুযায়ী আমরা ভাজ্যের সংখ্যা নিলাম বাম দিক থেকে 2টা, নিলে এর মধ্যে ভাগ যাচ্ছে না। এই 85 29-এর থেকে বড় হয়, 29-এর থেকে বড় হওয়ার কারণে আমরা পরবর্তী সংখ্যা সহ নিলাম, 7 সহ নিলাম, তাহলে 297। এখন দেখো কি করব আমরা। এখন আমরা যে কাজটা করব, এই বাম দিকের সংখ্যাটি আর এই বাম দিকের সংখ্যাটি নিলাম আমরা, নিয়ে দেখলাম ভাজকের বাম দিকের সংখ্যা 8 এবং ভাজ্যের বাম দিকের সংখ্যাটি 2। এই 8 2-এর মধ্যে ভাগ না যাওয়ার কারণে আমরা কিন্তু সংখ্যা 3টা হিসাবেই হিসাব করব, কিন্তু এই 8 একটা নিলাম বিধে এখানে একটা নিয়েছিলাম। এখন এই 8 এই 2-এর মধ্যে না যাওয়ার কারণে আমি এই যে 9 সহ নিলাম, তাহলে 29 হলো। এখন 8-এর সাথে আমরা এমন একটি সংখ্যা গুণ করব যে গুণফলের মানটা 29-এর সমান হবে বা 29-এর চেয়ে ছোট হবে, বড় যেন না হয়। ঠিক আছে, তাহলে বড় যেন না হয় এরকম আমরা একটা মান নিব। তাহলে সেইটা যদি নেই, দেখো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হবে এইরকম 3 8 24, 3 নিলে কিন্তু হচ্ছে 3 8 24। তাহলে আমরা যদি এখানে 3 বসাই, 3 যদি বসাই 3 8 24, তাহলে এইটার সাথে এখন এই 3 দ্বারা পুরো আগে গুণ করবো। 3 5 15, হাত থেকে 1, 3 8 24 আর 1 25, বিয়োগ করলাম, এটা 2, এটা হলো 4, এটা হলো 5। এখন দেখো 8-এর সাথে এমন সংখ্যা গুণ করব, আমরা সবসময় ভাজকের বাম দিকের একটা সংখ্যাই নিব। এখন ভাজের একটাও নেওয়া লাগতে পারে, 2টাও নেওয়া লাগতে পারে। একটা সংখ্যা নিলে কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে আমরা 2টা সংখ্যা নিলাম 42। এখন 8-এর সাথে এমন সংখ্যা গুণ করব যার মান এই 42-এর সমান হবে বা 42-এর থেকে ছোট হবে, সেই সংখ্যাটি কিন্তু 5। তাহলে আমরা যদি 5 নেই, তাহলে 5 আর 5 গুণ করলে 5 5 25, সাথে থেকে 2, 5 8 40 আর 2 42। তার মানে 1 কেজি ডালের দাম যেটা বের হলো সেটা হচ্ছে 35 টাকা, আগে ছিল 27 টাকা। শেষের সময় দাম ছিল 85 কেজির হচ্ছে 2295 টাকা। 85 কেজির আবার দাম বেড়ে গেছে, দাম বেড়ে হয়েছে 2975 টাকা। সেক্ষেত্রে তো প্রতি কেজির দাম অটোমেটিকলি বাড়বে। তাহলে 1 কেজি ডালের দাম হতো কত টাকা? আমরা বলতে পারি 1 কেজি ডালের দাম কিনা, ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, অনেক শীতটা তাহলে বের করবা।
সুমন দেখ তো নেট ঠিক আছে কিনা। আচ্ছা 35, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের অঙ্কটাতে তাহলে গেলাম। দেখো এরপরে 10 নম্বর, এটাও খুব সহজ। বলছে সোহাগ 150 টাকা দিয়ে 15টি পেন্সিল কিনলো এবং 200 টাকা দিয়ে 10টি কলম কিনলো। উদ্দীপকটা দেখো কি দেওয়া আছে, উদ্দীপক ভালো করে পড়লে অঙ্ক অর্ধেক হয়ে যাবে। এখানে সোহাগ একজন ব্যক্তি, সে দুইটা জিনিস কিনছে, কলম কিনছে আর পেন্সিল কিনছে। এখন এখানে বলা আছে সোহাগ কলম কিনছে হচ্ছে 200 টাকার এবং সেক্ষেত্রে 10টি কলম কিনেছে, আর পেন্সিল কিনছে 15টা, যার দাম হচ্ছে 150 টাকা। ক নম্বরে বলা আছে একটি কলমের দাম কত। তাহলে এখানে কলম ছিল কিনা মোট 10টি, যার দাম 200 টাকা। তাহলে 200 টাকা যদি হয়, এখানে যদি 200 টাকা হয় তাহলে 10টি কলমের দাম 200 টাকা দেওয়া আছে, একটি কলমের দাম কত, তাহলে দুইটার দাম যা হবে একটার দাম কিন্তু তার থেকে কম হবে। সেক্ষেত্রে আমরা একটির দাম বের করব কি করে, জাস্ট ভাগ করে দেব। তাহলে এখানে যদি আমরা ভাগ করি 10 দ্বারা 200-কে, দেখো প্রথমে ভাগ যায় হচ্ছে 2 বার, 10 দুগুণ 20, বিয়োগ করলে এটা 0, 0 কেটে নিয়ে আসলাম, 0 দ্বারা ভাগ করলাম। তাহলে আমাদের এখানে মান বের হলো কত, একটি কলমের দাম একটি কলমের দাম 20 টাকা। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পেরেছো। এরপরে বলছে সোহাগ 5টি পেন্সিল এবং 60টি কলম কিনে 500 টাকা দোকানদারকে দিলে কত টাকা ফেরত পাবে। খুবই সহজ একটা, বলা আছে যে এখানে কি বলা আছে, 5টি পেন্সিল যদি কিনে আর 60টা কলম যদি কিনে দোকানদারকে যদি 500 টাকার একটি নোট দেয়, তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। প্রথমত আমাদের আগে একটি পেন্সিলের দাম আমরা বের করে নেব। কি করব, একটি পেন্সিলের দাম বের করে নেব, একটি পেন্সিলের দাম বের করে নিব আগে। তাহলে দেখো এখানে আমরা লিখবো, এখানে জাস্ট খ নাম্বার। তাহলে এখানে 15টা পেন্সিলের দাম দেওয়া আছে, 15টা পেন্সিলের দাম কত টাকা, 150 টাকা। তাহলে 150, আমরা এখানে ভাজকের সংখ্যা আছে 2টা, ভাজ্যের বাম দিক থেকে 2টা সংখ্যা নিলে 15ই হয়। তাহলে 15 15-এর মধ্যে যায় একবার, এখানে আমরা লিখতে পারি 15-কে 15, এটা বিয়োগ করলে হয় 0, এই যে ভাগ করে দিলাম 0 দ্বারা, মানে 0 এটা হয়, ডান দিক থেকে একটা সংখ্যা কেটে আনলাম, যাকে 0 দ্বারা ভাগ করলাম। তার মানে একটি পেন্সিলের দাম বের হলো কয় টাকা, 10 টাকা। তাহলে পেন্সিল কিনছে কয়টা, 5টা। তাহলে 5টা পেন্সিলের দাম আগে বের করবো, মোট দাম কত, 5টি পেন্সিলের দাম 5টি পেন্সিলের দাম 10 গুণন 5, 5 10-এ 50 টাকা। একইভাবে কলম কিনছে একটা 20 টাকা দিয়ে, এরকম কলম আছে কয়টা, 60টা। তাহলে 60টি কলমের দাম একটার দাম 20 টাকা, কিনছে 60টা, তাহলে 7 দুগুণ 14, এত টাকা। আমরা লিখতেই পারি মোট মোট হচ্ছে দুইটা জিনিসের দাম 0, 5 আর 4 9, 190 টাকা। এই 190 টাকার জিনিস কেনার জন্য সে দোকানদারকে দিয়েছে 500 টাকা। বলছে কত টাকা ফেরত পাবে, এখানেই লিখবো ফেরত পাবে হচ্ছে 500 বিয়োগ 190 টাকা। এটা বিয়োগ করলে হয় 0, 9 আছে কত হলে 10 হবে, 1 হাত থেকে 1, এই 1 আর 1-এ 2, 2 আছে কত হলে 5 হবে, 3, 310 টাকা। তাহলে সে যদি 5টা পেন্সিল এবং এখানে কলম কিনে 60টা, তাহলে সে মোট ফেরত পাবে 500 টাকার নোট দিলে 310 টাকা। আচ্ছা থ্যাংক ইউ, সবার অঙ্কই মোটামুটি হচ্ছে। ক্লিয়ার, আমার কথা বোঝা যাচ্ছে কিনা এটা একটু ইনশিওর করো, ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আচ্ছা থ্যাংক ইউ। তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন দিতে পারো কাইন্ডলি, যারা পড়ে তাদেরকেও দিতে পারো, যারা তোমাদের ফ্রেন্ড পড়ে না তাদেরও মেনশন দিতে পারো। আমরা পরের অঙ্কটাতে যাব। বলছে 25টি পেন্সিল এবং 35টি কলমের একত্রে দাম কত। আমরা তো দাম বের করে নিয়েছি তাই না, তাহলে এটা যদি হয় একটি পেন্সিলের দাম কয় টাকা, 10 টাকা।
খ হতে প্রাপ্ত। আর একটি কলমের দাম কয় টাকা? 20 টাকা। এটা ক হতে প্রাপ্ত, একটু লিখবা, এটা মিশাইলাম কিন্তু। গ নম্বর, ক হতে প্রাপ্ত একটি কলমের দাম, একটি কলমের দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা। খ হতে প্রাপ্ত একটি পেন্সিলের দাম, এটা হলো 10 টাকা। এইরকম কলম এবং পেন্সিল কটা করে কিনছে আর একটু দেখে নিই। 25টা পেন্সিল আর হচ্ছে 35টি কলম, এই দুইটা জিনিস একত্রে দাম বের করতে হবে। তাহলে 35টি কলমের দাম, হচ্ছে 35 গুণন 20। আমরা যদি 2 দ্বারা গুণ করি, শূন্য পরে বসায় দিব, 2 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10, হাতে থাকে 1, 3 দুগুণ 6 রেখে 7, আর একটা শূন্য, 700 টাকা। আর হচ্ছে পেন্সিল কিনছে হচ্ছে কয়টা? দেখো, পেন্সিল কিনছে হচ্ছে 25টা এবং একটি পেন্সিলের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 25টা কিনছে, আমরা লিখতে পারি 25টা পেন্সিলের দাম বা 25টি পেন্সিলের দাম, পেন্সিলের দাম 25টা পেন্সিল ছিল, এই যে 25 গুণন একটার দাম 10 টাকা সমান হচ্ছে 250 টাকা। তাহলে একত্রে দাম বের করতে হচ্ছে সবগুলোর, একত্রে আমরা বলতে পারি কলম ও পেন্সিলের দাম একত্রে, একত্রে মানে একসাথে, একসাথে মানেই যোগ। তাহলে এখানে আমরা লিখতে পারি 0 0 যোগ করলে 0, এটা 5, 7 আর 2 9, তার মানে 950 টাকা। সে যদি 35টা কলম কিনে আর 25টা যদি পেন্সিল কিনে, তাহলে একত্রে খরচ হবে 950 টাকা। দেখো তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? কোনো সমস্যা থাকলে বলতে পারো। সব কিছু কি ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে? নেট ফোনে স্লো দেখাচ্ছে। সব কিছু ক্লিয়ার আছে কি না একটু জানাবা, নেট একটু আটকাচ্ছিল। ওকে, তাহলে তোমরা একটা অঙ্ক করো তো দেখি। এই অঙ্কটা, এটা একটু চেষ্টা করো, গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, এটা পরীক্ষায় এটা দিতে পারে। বাবা, এইটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্টার বড় হয়নি, ছোট করে দিলাম, 3টা স্টার দেওয়া হলো। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাদের পরীক্ষায় আসতে পারে। পারবা কি এটা? দেখো তো এটা পারবা কি না। এখানে বলা আছে যে 98 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে ভাগফল 38 এবং ভাগশেষ 9 পাওয়া যায়। ভালো করে খেয়াল করো, আমরা জানি যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার একটা নাম আছে ভাজক। যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম হলো ভাজ্য। ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তার নাম হলো ভাগফল, আর ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তার নাম ভাগশেষ। তো এখানে আমি আবারও বলছে 98 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে, এখানে আসলে করলে হবে, করলে ভাগফল এত এবং ভাগশেষ এত পাওয়া যায়। 98 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল 38 এবং ভাগশেষ 9 পাওয়া যায়। তাহলে 98 দ্বারা ভাগ করেছে, যে সংখ্যা দ্বারা বা দিয়ে ভাগ করা হয় তার নাম হলো ভাজক। যে সংখ্যা দ্বারা বা দিয়ে ভাগ করা হয় তার নাম ভাজক। ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যায় তার নাম ভাগফল। ভাগ করার পরে যে সংখ্যা অবশিষ্ট থাকে তার নাম ভাগশেষ, এবং যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম ভাজ্য। তো প্রথমটা বলা আছে যে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র লেখো। এটা আমরা একটু আগেই লিখে দিয়েছিলাম, এটার এখন লিখবো না।
এখানে আমরা প্রথমেই লিখছিলাম 1 নাম্বারটাতে, এই যে ভাজ্য নির্ণয়ের সূত্র কি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। বলছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র লেখো, এটাও যা এটাও তাই। এই জন্য আমরা এখানে লিখবো না, কিন্তু ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা নাম্বার 9 লিখতে পারো, 1 লেখা রাখা হয়েছে, তো এটা 9। তাহলে এই 9 নাম্বারটাও যা, 11 নাম্বারটাও কি সেম জিনিস। কিন্তু এখানে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটা তোমরা নিজে নিজে লিখবা। খ নাম্বার অঙ্কটাতে বলছে ভাজ্য নির্ণয় করো। তাহলে আসলে ভাজ্যটা কি, ভাজ্য কিভাবে নির্ণয় করব? তো এখানে যেটা দ্বারা যেহেতু ভাগ করেছে, যেটা দ্বারা ভাগ করেছে, যেটা দ্বারা ভাগ করা হয়, যেটা দ্বারা ভাগ করা যায়, সেটার নাম ভাজক। তাহলে এরকম 98 দ্বারা ভাগ করছে, তার মানে এটা নিঃসন্দেহে ভাজক। তাহলে ভাগ করছে একটি সংখ্যাকে, সেই একটি সংখ্যা দেওয়া নাই, ধরে নিতে হবে একটি সংখ্যাই হচ্ছে ভাজ্য। তাহলে 98 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলো, যে সংখ্যাটিকে ভাগ করলো সেটা কিন্তু দেওয়া নাই, এবং সেই সংখ্যাটি খ নাম্বারে নির্ণয় করতে বলছে যে ভাজ্য নির্ণয় করো। তো আমরা তো জানি যে সংখ্যাকে ভাগ করা হয় তার নাম ভাজ্য, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তার নাম ভাজক। তাহলে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো খ নাম্বার আমরা লিখতে পারি যে এইরকম, খ নাম্বার 11 খ, মনে করি ভাজ্য সমান, মনে করি সংখ্যাটি ভাজ্য, ভাজ্য সমান খালি ঘর না ধরি, সংখ্যাটি সমান ভাজ্য। সংখ্যাটি সমান ভাজ্য, এটা আমরা ধরে নিলাম, খালি ঘরও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা মনে করি সংখ্যাটি কি ভাজ্য। আমরা জানি যেহেতু ভাগশেষ আছে, তার মানে নিঃশেষে বিভাজ্য না। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত, যে সংখ্যা তারা ভাগ করছে সেটা 98, তার মানে ভাজকটা হচ্ছে 98, ভাজক 98 গুণ ভাগফল, ভাগফল হচ্ছে 38 যোগ ভাগশেষ, ভাগশেষ হচ্ছে না, ঠিক আছে এটা। তো আমরা এটা এখন একটু রাফ করব, রাফ করে মানটা বের করে নিব। দেখো কি আছে, ভাজক হচ্ছে 98, এটা একটু লিখে রাখবা রাফ, 98 গুণ 38। তো এইটাকে যদি আমরা গুণ করি, 8 × 64 4, হাতে থাকে 6, 8 নং 72 আর 6 78, এই যে লিখলাম 78, এক ঘর কাটলাম, 3 × 24 4, হাতে থাকে 2, 3 নং 27, 28 29, এই যে 29, এটা 4, এটা 12 2, হাতে থাকে 1, 9 রেখে 10, 10 আর 7 17, হাতে থাকে 1 3, তার মানে এইটা গুণ করা হয় 3724 যোগ হচ্ছে 9। এটা যদি আমরা এখন যোগ করে দিই, এটা 13 3 7 3, দেখো তো সংখ্যাটি এত হয়েছে কিনা। অতএব সংখ্যাটি 3733। দেখো তো আমার অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সার মিলেছে কিনা, দেখো তো ক্লিয়ার কিনা, তোমাদের সাথে আমার অ্যান্সার মিলছে কিনা একটু দেখো। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবা, এবং বুঝতে পারছো কিনা এটাও জানাবা, অ্যান্সার মিলছে কিনা সেটাও জানাবা। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবার সাথে আমার অ্যান্সার মিলে গেছে, তার মানে আমারটা ঠিক আছে। এরপরে গ নাম্বার বলছে উদ্দীপকের ভাজ্যকে। উদ্দীপকের ভাজ্য মানে কোনটা, তুমি যেটা খ নাম্বারে নির্ণয় করলা, বলছে উদ্দীপকের ভাজ্যকে 27 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে। এখানে আমাদের কোশ্চেন কিন্তু দুইটা, এই যে ভাগফল এবং ভাগশেষ বের করতে বলছে, দুইটা উত্তর বের করতে হবে, ঠিক আছে। আমরা দুইটা উত্তর বের করবো, কোনো সমস্যা নেই। তবে উদ্দীপকের ভাজ্য বলতে কি বুঝাইছে, উদ্দীপকের ভাজ্য মানে কি, 98 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে, তাহলে যে সংখ্যাটিকে ভাগ করছে সেটাই কিন্তু ভাজ্য। এটা কিন্তু খ নম্বরে পেয়েছি। তার মানে এই যে উদ্দীপকের যে ভাজ্যটা, এই ভাজ্যকে যদি আমরা 27 দ্বারা ভাগ করি, 27 দ্বারা ভাগ করলে ভাগফল এবং ভাগশেষ কত পাবো এটা নির্ণয় করতে বলছে। তো আমরা লিখতেই পারি খ হতে প্রাপ্ত, এখানে উদ্দীপকের ভাজ্য এত বা ভাজ্য এত 3733। তো লেখো, প্লাস করে দাও একটু, ভাজ্য খ হতে প্রাপ্ত
খ হতে প্রাপ্ত ভাজ্য সমান 3733। এই 3733 এই ভাজ্যকে যদি 27 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে? 3733 প্রথমত আমরা একবার ভাগ দিলাম, 27 কে 27 বিয়োগ করলে 0 1 3। এখন যদি আমরা 4 বার দিই, দেখো এখানে 4 বার দিলে 4 7 28, 4 2 8 10, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 বার দিব। 3 বার দিলাম, 3 7 21 এর 1 হাত থেকে 2, 3 2 6 7 8 বিয়োগ করলাম, 1 আছে কত হলে 3 হবে 2, 8 আছে কত হলে 10 হবে 2, হাত থেকে 1 1 1 মিলে গেলে 0। এখন এই 2 এর সাথে এমন সংখ্যা গুণ করব, 2 এর মধ্যে তো যাবেই, কিন্তু 27 কিন্তু 22 এর মধ্যে যায় না, এই জন্য আমরা দুইটা সংখ্যা নিব, তাহলে 22। এখন আমরা এই 2 এর সাথে এমন সংখ্যা গুণ করবো যেন 22 এর কাছাকাছি হয় বা তার থেকে ছোট হয়। তাহলে আমরা যদি 9 নেই, দেখি কত হয়। 27 গুণন 9, 7 নং 63, 3 হাত থেকে 6, 9 2 18, 19 20 21 22 23 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমরা কত নিব? 27 গুণন 8 নিয়ে দেখি। 27টা 56, এই যে 27টা 56 6 হাত থেকে কত 5, 8 2 16 আর 5 21, তার মানে কিন্তু আমাদের এখানে 8 বার যাচ্ছে। এই যে 8 বার দিলাম, ঠিক আছে, 8 বার দিলে কত হয়? 8 বার দিলে যত হয় সেটা আমরা এখন লিখব। 27টা 56 6 হাতে থাকে হচ্ছে কত? হাতে থাকে হলো 5, 8 2 16 আর 5 21, তাহলে এইটা 6 আছে কত হলে 13 হবে। 7 হাত থেকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, আর 2 2 মিলে গেলে 0। অতএব এই ভাজ্যের ভাগফল হচ্ছে 138 ও ভাগশেষ হচ্ছে 7। ভাগশেষ হচ্ছে কত? 7। দেখো তো বুঝছো কি না? ময়লা ছিল একটু, ক্লিয়ার কিনা জানাও একটু। সমস্যা থাকার কথা নয়, যদি থাকে বলতে পারো। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়, যদি থাকে আমাকে একটু জানাতে পারো। অনেকেরই হচ্ছে, থ্যাংক ইউ, অনেকেরই আনসার হয়ে গেছে। পরীক্ষায় এগুলো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, পরীক্ষার জন্য বেশি বেশি পড়তে হবে, যত বেশি প্র্যাকটিস করবো অঙ্ক তত সহজ লাগবে, এর সাথে মানসংখ্যাটাও পড়তে হবে। আচ্ছা, এটা অনেকেরই হয়ে গেছে, এটা একটু চেষ্টা করো তো বাবা দেখি, এইটা একটু চেষ্টা করো তো, খুবই সিম্পল একটা অঙ্ক, পারবা কি না দেখো। এইটা তো পারার কথা, কে কে পারবা জানো? খুবই সহজ একটা অঙ্ক দেওয়া আছে, খুবই তাড়াতাড়ি পারার কথা। ক্লিয়ার কিনা দেখতে পাচ্ছ বোর্ডের লেখা? ইয়েস অর নো একটু বলতে হবে, পারবা কিনা জানাইতে হবে। ওকে, থ্যাংক ইউ রনক সাহেব, তোমার অঙ্ক হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কে কে কমপ্লিট করতে পারো। সময় দিলাম আমি তোমাদের একটু, 2 মিনিট সময় দেওয়া হলো, এটা করার জন্য 2 মিনিট সময় দিলাম আমি, 2 মিনিট। কে পারো দেখি, চেষ্টা করো দেখি। চেষ্টা করো একটু। হ্যাঁ, একটু ফাস্ট। ক্লিয়ার কি না, দেখতে পাচ্ছ কি না, পারবা কি না একটু জানাও। খুবই সহজ অঙ্ক কিন্তু এটা। এক ব্যক্তির মাসিক আয়, মাসিক মানে 1 মাস, আর 1 মাস মানে 30 দিনের আয় দেওয়া আছে 10,380 টাকা, ও মাসিক ব্যয় 1 মাসে ব্যয় হচ্ছে এটা 10,200 টাকা, ঠিক আছে। তার দৈনিক আয় কত? দৈনিক মানে 1 দিনের আয় বের করতে হবে, 1 দিনের আয় বের করবো আমরা। তো এখানে মাসিক মানে কিন্তু 1 মাস, আর 1 মাস মানে এখানে যেহেতু সাল টাল দেওয়া নাই, এখানে আমরা অবশ্যই মাস সাল না দেওয়ার কারণে 1 মাস মানে 30 দিন ধরবো, বা 30 দিন ধরেই অঙ্কটা করব। তাহলে আমরা জানি 1 মাস সমান 1 মাস
সমান 30 দিন। তাহলে 30 দিনের আয় দেওয়া আছে কত টাকা? 10,380 টাকা। তাহলে 30 দ্বারা ভাগ করলে তো একদিনেরটা বের হবে, খুবই সিম্পল। 10,380। এইটা যদি সহজেই করতে চাও, খুবই সহজে করা যাবে। মনে মনে ভাবো 0 0 নাই, ঠিক আছে? যদি আমরা এইভাবে করি 10,380 ভাগ 10, এখানে 30, এই 0 0 বাদ দিলা, তাহলে 3 দ্বারা যদি ভাগ করো খুব সহজেই পারবা। 10,338, শুধু 38। তাহলে 3 3 9, ঠিক আছে? তারপরে 1, এটা 3, 3 4 12, এই যে 3 4 12, বিয়োগ করলে 1 8, 3 6 18, তার মানে 346, ঠিক আছে? তাহলে আমরা প্রথমত যদি 3 বার দিই ভাগ, 3 বার দিলে 3 30 সঙ্গে এখানে 90 হিসাবে করবো, কারণ 3 আর 0 গুণ করলে 0, 3 3 9, এটা বিয়োগ করলে হয় 3, এটা 1, হাতে থাকে 1, মিলে গেলে 0 কেটে আনলাম 8, ঠিক আছে? 3-এর সাথে এমন সংখ্যা গুণ করবো যেন 13-র কাছাকাছি হয়, বা 13-র থেকে ছোট হয়, বড় যেন না হয়, সেই সংখ্যাটি হলো 4। তাহলে 4 যদি আমরা নিই, তাহলে 3 4 12, এখানে 4 আর 0 গুণ করলে 0, 3 4 12, 120, এটা বিয়োগ করলে হয় 8, এটা কেটে নিয়ে আসলে হয় কত? 1, আর এই 0টাকে নিয়ে আসলাম। এই 3 দ্বারা এখন এই 18কে ভাগ করব। 3 18-র মধ্যে ভাগ যায় 6 বার, অথবা এভাবে বলতে পারি 3 এমন একটি সংখ্যার সাথে গুণ করতে হবে যার গুণফল 18-র সমান বা 18-র থেকে ছোট। সেই সংখ্যাটি কিন্তু আমরা পাচ্ছি 6। 6 হলেই হচ্ছে, বড় হয় না। তাহলে এই যে 6 লিখলাম আমরা, এখানে 180 হয়। তাহলে এখানে বলা আছে তার দৈনিক আয় কত। আমাদের দৈনিক আয়টা কিন্তু বের হয়ে গেছে। দৈনিক আয় হচ্ছে 346 টাকা। তাহলে আমরা লিখব এখানে দৈনিক আয়, দৈনিক আয় 346 টাকা। দেখো তো বাবা, এই পর্যন্ত বুঝছো কি না? এটা বুঝলে তো পরেরটা একদমই সেম। এরপর তার দৈনিক ব্যয় কত? 1 মাসের ব্যয় দেওয়া আছে, দৈনিক ব্যয় বের করব। দৈনিক মানে প্রতিদিনের ব্যয় বের করতে হবে। আমরা লিখতে পারি 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দ্বারা এই যে 1 মাসের যে ব্যয়, এটাকে ভাগ করব। আগের মতোই কিন্তু হবে। তাহলে 30 দ্বারা যদি ভাগ করি 10,200কে, প্রথমে দেখো এখানে 2 অঙ্কের সংখ্যা, 2টা নিলে হয় না, 0 0 বাদ দিয়ে করলে আরও সহজ হয়, তোমাদের ইচ্ছা। তাহলে 3টা সংখ্যা নিতে হবে। 3-এর সাথে এমন সংখ্যা গুণ করবো যেন 10-এর কাছাকাছি হয় বা 10-এর চেয়ে ছোট হয়, এরকম সংখ্যা 3। তাহলে 3 যদি নেই, 3 30 90, এটা বিয়োগ করলে হয় 2, এটা হয় 1, আর এটা হয় 0। এই 3 দ্বারা 12কে ভাগ করব। 3-এর সাথে এমন সংখ্যা গুণ করব যেন 12-র সমান হয় বা 12-র থেকে ছোট হয়, এরকম একটা সংখ্যা আমরা নিব। তাহলে সেটা হলো কত? 4। 3 4 12। তাহলে আমরা যদি এখানে 4 নেই, 4 আর 0 গুণ করলে 0, 3 4 12, এই 0টা এখানে কেটে নিয়ে আসলাম, এই যে। তাহলে তার দৈনিক ব্যয় হচ্ছে 340 টাকা। দৈনিক ব্যয়, দৈনিক ব্যয় কত? 340 টাকা। আমি তো এটা করে দিব না। তার দৈনিক আয় ও ব্যয়ের পার্থক্য কত? দৈনিক আয় ও দৈনিক ব্যয় এর পার্থক্য কত? এটা তোমরা করবা, এখনই করবা। আয় দেওয়া আছে, ব্যয় দেওয়া আছে, একটু পড়ো তো কয় টাকা হয় পার্থক্য। তোমরাই করবা, কিন্তু এখনই করবা, ঠিক আছে? এখনই করবা। দেখি কে করতে পারো। 340, সবার অ্যান্সার এসেছে। দৈনিক আর দৈনিক ব্যয়ের পার্থক্যটা বের করে এখন পারবা কি না? সিম্পল অঙ্ক, চেষ্টা করো, না হলে তো আমি আছি। গ নাম্বার, দৈনিক আয় £346 টাকা। দৈনিক ব্যয় £340 টাকা। পার্থক্য, দৈনিক আয় এবং দৈনিক ব্যয়ের পার্থক্য কত? তাহলে আমরা লিখতে পারবো অতএব পার্থক্য এটা হলো 6 টাকা।
দেখো তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি না অঙ্কগুলো? অঙ্ক ক্লিয়ার বোঝা গেলে আমরা পরেরটাতে যাব। ক্লিয়ার কি না বাবারা? দেখেন আপনারা বুঝতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, এবং ক্লিয়ার বুঝতে পাচ্ছেন কিনা সেটা জানাবেন। ক্লিয়ার কিনা একটু জানান কাইন্ডলি। ক্লিয়ার দেখা যাচ্ছে? ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি যায় এটা করবেন। এই অঙ্কটা আমি করে দিব না, এটা একটু আগেই করে দিয়েছি। 54 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে ভাগফল 18 ও ভাগশেষ 8 পাওয়া গেল। 54 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করলে ভাগফল পাওয়া গেল 18, ভাগশেষ পাওয়া গেল 8। ক নম্বরে বলা আছে এই সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য? যদি কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তার কিন্তু ভাগশেষ থাকবে না। যেহেতু এই উদ্দীপকের ভাগশেষ আছে, তার মানে এটি কিন্তু নিঃশেষে বিভাজ্য নয়। ঠিক আছে, ভালো করে একটু খেয়াল করো কি বলছে, ভালো করে একটু খেয়াল করো। বলছে যে 54 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করে ভাগফল 18 ও ভাগশেষ 8 পাওয়া গেল। এক নম্বর বলছে সংখ্যাটি কি নিঃশেষে বিভাজ্য? আমরা অবশ্যই বলবো সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 13 ক নাম্বার, সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্য নয় কারণ কি বলতো? এই যে ভাগশেষ আছে। খ নাম্বার বলছে সংখ্যাটি নির্ণয় করো। কোন সংখ্যা নির্ণয় করতে বলছে? ওই ভাজ্যটাকে নির্ণয় করতে বলছে। ভাজ্য কি আমরা তো এখানে জানি না। বলছে একটি সংখ্যাকে 54 দ্বারা ভাগ করলে, তাহলে মনে করি সংখ্যাটি ভাজ্য। মনে করি সংখ্যাটি ভাজ্য। সংখ্যাটি সমান ভাজ্য। আমরা জানি নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান কি? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত? যে সংখ্যা দ্বারা ভাগ করা আছে এরকম সংখ্যা 54। ভাগফল কত? ভাগফল 18। ভাগশেষ কত? 8। ঠিক আছে, এটা আমরা এখন রাফ করব অন্য জায়গায়। তাহলে যদি রাফ করি সেক্ষেত্রে রাফ করলে কি হবে? রাফ করলে হবে 54 গুণ 18। 4 × 32, 7 থাকে 3, 5 × 40, 43, 4 × 4, 5 × 5, এটা 2, 7, 9। এর সাথে যোগ হবে আর ভাগশেষটা, এটা আগে লিখি। কত? 972 যোগ 8 সমান হচ্ছে 980। তার মানে সংখ্যাটি হলো 980। সংখ্যাটি কত? 980। কিন্তু কোন সংখ্যাটি? যে সংখ্যাটিকে ভাগ করা হয়। তাহলে আমরা বলতে পারি অতএব সংখ্যাটি 980। গ নম্বর তো একদমই সহজ। উদ্দীপকের সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ করো। বাহ, উদ্দীপকের সংখ্যা যেটা পাইলা এটাকে 10 দ্বারা ভাগ করে দাও, তাই বলছে। তাহলে আমরা লিখতে পারি গ নাম্বার, খ হতে প্রাপ্ত। বলা আছে উদ্দীপকের যে সংখ্যাটি এটাকে 10 দ্বারা ভাগ করো। তাহলে উদ্দীপকের সংখ্যাটিকে আমরা 10 দ্বারা ভাগ করবো তো। তাহলে খ হতে প্রাপ্ত বা পাই সংখ্যাটি নয়শো 98। বলছে এটাকে 10 দ্বারা ভাগ করো। আচ্ছা, ভাগ করি। 980, এর মধ্যে প্রথমে 10 যায় 9 বার ভাগ। 9 × 10 = 90, বিয়োগ করলে 8 শূন্য, 8 × 10 = 80। তাহলে ভাগ করে ভাগফলটা আমরা লিখবো শুধু ভাগফল 98। দেখো তো এইটা বুঝতে কোনো অসুবিধা আছে কি না? যদি অসুবিধা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমরা পরের অঙ্কে যাবো। যদি না বুঝতে পারো তো আমাকে বলতে পারো, ঠিক আছে, জানাইতে পারো তোমরা।
ক্লিয়ার বুঝছো কি না? গ নাম্বার 99 হবে না তো বাবা? আমি যেটা লিখেছি এটা হয়েছে তো, ঠিক আছে না? এইটাই অ্যান্সার। তোমরা একবার দেখে নাও, একবার একটু দেখে নাও। একবার ক্লিয়ার করে নাও, দেখো তো ঠিক কি না। ইয়েস, 98। থ্যাংক ইউ। ক্লিয়ার দেখতে পাচ্ছ সব কিছু? বুঝতে পারছো কি? বুঝতে না পারলে একটু বইলো, হ্যাঁ? এটা যদি বুঝে থাকো, আমি পরের অঙ্কটা তোমাদের জন্য একটু এখন কাজ দিব, তোমরা এখনই করবা। 14 নম্বর অঙ্কটা এটা একটু করো তো দেখি কেমন পারো। সঠিক উত্তরদাতাদের মধ্যে গিফট থাকবে এটা পারলে, যারা এটা সঠিক অ্যান্সার দিতে পারবা। দেখি এইটা একটু করো। মিনার নিকট 3456টা কাগজ আছে, এক দিস্তা কাগজ সমান 24টা। এখানে হিসাবটা 24 দিয়েই করতে হবে। মিনার নিকট কত দিস্তা কাগজ আছে, এখানে কাগজের পরিমাণ দেওয়া আছে। এই কাগজের পরিমাণ দিয়ে কত দিস্তা কাগজ তৈরি করা যাবে বা তার কাছে কত দিস্তা কাগজ এটা বের করতে হবে, ঠিক আছে? এইটা দেখি কে কে পারো, একটু করো দেখি। তোমাদের এটা কাজ দিলাম, এখনই করবা। 14 নম্বর অঙ্কটা দেখি কে কে পারো তোমরা। 14 নম্বরটা কে কে পারো একটু জানাও। কে কে পারবার চেষ্টা করো একটু, আগে না হলে আমি করে দেবো, কোনো সমস্যা নাই। দেখো তো কে কে পারবা। পারবা কিনা জানো। কে কে পারবা কমেন্ট করো আগে যে পারবা কিনা। থ্যাংক ইউ। প্রথমটার উত্তর 144 হয়েছে। আচ্ছা, অনেকে দিছো নো, তার মানে তুমি পারবা না। আচ্ছা আচ্ছা, যদি না পারো করে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, 144। এখানে মিনার নিকট এত তা কাগজ ছিল, এক দিস্তা কাগজ সমান 24টা। এক দিস্তার একটা খাতা বানাতে 24টা লাগে। মিনার নিকট কত দিস্তা কাগজ আছে? জাস্ট আমরা 14 ক নাম্বারটা যদি করতে চাই, তাহলে এখানে এক দিস্তার পরিমাণের মান দ্বারা আমরা এখানে টোটাল যে 3456টা আছে এটাকে ভাগ করব। দেখো ভাজকের সংখ্যা আছে দুইটা, বাম দিক থেকে দুইটা সংখ্যা নিলে একবার ভাগ যায়, তাহলে আমরা একবার ভাগ দিলাম। একবার 24 কে 24, 0 1, তারপরে হচ্ছে 5, এটা ভাগ যায় হচ্ছে 4 বার, 4 24 96, ঠিক আছে? এটা 9, হাত থেকে 1, 9 রেখে 10, 10 10 মিলে গেলে 0, হাত থেকে 1 মিলে গেলে 0 6, এই যে 4, তার মানে 96, ঠিক আছে? তাহলে এইটা হলো 144 দিস্তা কাগজ আছে। অতএব মিনার নিকট 144 দিস্তা খাতা আছে। আর এই 144 দিস্তা খাতার দামই আবার হচ্ছে এটা, এই যেটা 4032 টাকা। এটা হলো আবার তোমার 144 দিস্তা খাতার দাম। মিনার কাগজের মূল্য মানে যে খাতাগুলো আছে তার মূল্য হলে এত টাকা হলে প্রতি দিস্তা কাগজের মূল্য কত? এক দিস্তার দাম তোমরা বের করতে পারবা? দেখো তো বের করতে পারো কিনা। এক দিস্তার দাম বের করতে হবে। 144 দিস্তার দাম হলো এটা। 144 দিস্তার দাম যদি এটা হয়, এক দিস্তার দাম তো আমরা বের করতে পারবো আশা করি। জাস্ট আমরা লিখবো ক হতে প্রাপ্ত। খ নম্বর, মিনার কাছে খাতা আছে এত দিস্তা, ক হতে প্রাপ্ত বা পাই
মিনার নিকট খাতা আছে কত দিস্তা বলো তো? 144 দিস্তা। 144 দিস্তা দ্বারা ভাগ করব কাকে? এই যে 144 দিস্তার যে দাম আছে তাকে। যদি আমরা ভাগ করি 144 দ্বারা যদি ভাগ করি 3-4,032কে, প্রথমত 3 দ্বারা ভাগ যেতে পারে, আমি শিওর না, ঠিক আছে। এই 1 4-এর মধ্যে 4 বার দিলে বেশি হয়ে যাবে, কারণ দেখো এই যে যদি আমরা ভাগ করি 4-4-এ 16, 17 7 হাত থেকে 1 5 বেশি হয়ে গেল, তো আমরা 3 বার দিব। 3 বার দিলে হতে পারে নাও পারে, কিন্তু চেষ্টা করবো আর কি। 144 গুণ 3, 3-4-এ 12, হাতে থাকে কত 1, 3-4 12 একে 13, 3 একে 3 একে 4, বেশি হয়ে গেল কিন্তু। তাহলে 3 বারও দেওয়া যাবে না, আমরা নিব কতবার? 2 বার। তাহলে 2 বার যদি দেই 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 দুগুণ 2 একে 2, এটা 5, হাতে থাকে 1, 1 হাতে থাকে 1, 1, এটা বের হলো 2। এখন দেখো আমরা এমন একটা সংখ্যা নিব, এখানে এই 1 তো 1-এর মধ্যে দেবো, আমরা 2টার মধ্যে দেবো, তাহলে সর্বোচ্চ 9 নেওয়া যেতে পারে, সর্বোচ্চ 9 নেওয়া যেতে পারে, 9-এর বেশি তো নেওয়া যাবে না। তাহলে আমরা 9 দ্বারা একটু ট্রাই করে দেখি কি হয়। 9 দ্বারা যদি ট্রাই করি, আচ্ছা এটা না দিই, 144 গুণন হচ্ছে 9, তাহলে এটা 4 নং 36, 7 39, 9 কে 9 12, বেশি হয়ে গেল। তাহলে আমরা 9 বার না নিয়ে 8 বার নিব। 8 বার যদি নেই, দেখো এখানে 8 বার নিলে হয় 4 32, হাত থেকে 3, 4 32 হাতে 35-এর 5, হাতে থাকে কত? হাতে থাকে তোমার হচ্ছে 3, ঠিক আছে। 8 কাটা 8 3 11, মিলে গেছে। অতএব এক দিস্তা কাগজের মূল্য 28 টাকা। দেখো আশা করি বুঝতে পেরেছো তোমরা। দেখো বুঝতে পারছো কি না বলো। এবং পরেরটা তোমরা করবা যে মিনাতার কাগজ দিয়ে 96 তা কাগজের কয়টি খাতা তৈরি করতে পারবে? 96 তায়ের কয়টা? 28টা হয়েছে, পরেরটা করবা। সি নাম্বার 36। আচ্ছা দেখি করে দেখো। এখানে টোটাল কাগজকে 96 দ্বারা জাস্ট ভাগ করলে হয়ে যাবে। এখানে কাগজ ছিল এটাকে জাস্ট 96 দ্বারা ভাগ করে দাও, তাহলেই হয়ে যাবে। বলছে মিনা তার কাগজ দিয়ে 96 তা কাগজের কয়টি খাতা তৈরি করতে পারবে? তাহলে এটা আমরা একটু চেষ্টা করে দেখি। এটা মিশাইলাম, তাহলে গ নাম্বার, খাতা বানাবে 96 তায়ের, মোট কাগজের পরিমাণ 3456, 3456। তাহলে এখানে দুইটা সংখ্যার সাথে দুইটা নিলে হয় না, আমরা 3টা নেব, এটা সহ নিব। তাহলে আমরা এই 9-এর সাথে 3কে তো ভাগ করতে পারি না, 34 সহ নিতে হবে। তাহলে 34-এর মধ্যে 9 যায় এরকম একটা সংখ্যা দ্বারা গুণ করবো। 9কে সমান নেওয়া যাবে বা ছোট নেওয়া যাবে, বড় নেওয়া যাবে না। তাহলে আমরা যদি 4 নেই বেশি হয়ে যায়, আমরা যদি 3 নেই 3 নং 27, এটা হইতে পারে। তো 3 বসাইলাম, 3 নং 3 6 18, হাত থেকে 1, 3 নং 27 আর 1 28, এটা হয় 7, হাতে থাকে 1, এই 8 আর 1 9, 9 আছে কত হলে 14 হবে, 5 হাতে থেকে 1, এটা মিলে গেল, তারপর হচ্ছে 6। এখন এই 9-এর সাথে এমন সংখ্যা গুণ করবো যেন এই 57-র কাছাকাছি হয়, কারণ 5 তো হবে না, আমাকে 7 সহ নিতে হবে, তার মানে 57। তাহলে এমন একটা সংখ্যা দ্বারা 9কে গুণ করো যে গুণফলের মান 57-র কাছাকাছি বা 57-র থেকে ছোট। সেক্ষেত্রে কিন্তু আমরা 6 নিতে পারি, 6 নং 54। তাহলে আমরা যদি 6 নেই, 6 6 36, হাত থেকে 3, 6 নং 54 আর 3 57। তার মানে খাতা তৈরি করতে পারবে হচ্ছে, এখানে কি বলা ছিল, কয়টি খাতা তৈরি করতে পারবে? 36টি খাতা তৈরি করতে পারবে, 36টি খাতা তৈরি করতে পারবে। করতে পারবে, ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি না? থ্যাংক ইউ। এটা করো একটু দেখি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, স্কুলে আসার মতো কোশ্চেন।
একটু চেষ্টা করো, এটা দেখি পারো কি না। এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু চেষ্টা করো। এরকম একটা অঙ্ক করানো হয়েছে, চেষ্টা করো দেখি পারো কি না। চেষ্টা করবা একটু কাইন্ডলি। পারবা? থ্যাংক ইউ। 28 হয়েছে, হয়েছে, অনেক সুন্দর। তাহলে একটু করো এটা দেখি। বলা আছে রেজা 1848 মিটার লম্বা একটি তারকে 66টি ভাগে ভাগ করছে। ধরো এটা একটা তার, এটা একটা তার আছে যার দৈর্ঘ্য হচ্ছে 1848, এইটাকে 66টা এরকম ভাগে ভাগ করছে। করার পরে বলছে এক ভাগের দৈর্ঘ্য কত, এই 66 ভাগের এক ভাগের মান বের করতে হবে। তো এক ভাগের মান কত এটা আমরা বের করব, ঠিক আছে। এক ভাগের মান যদি বের করতে চাই, এখানে 66 দ্বারা জাস্ট টোটাল যেটা মান আছে সেটাকে ভাগ করব। তাহলে আমাদের মেইন অঙ্ক যেটা, সেটা একটু দেখো কি দেখা যাচ্ছে কিনা, এটা একটু, এইটুকু হলো আমাদের উদ্দীপক, এইটা হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। তো বলছে যে এক ভাগ তারের দৈর্ঘ্য কত, তাহলে এক ভাগের মান যদি আমি বের করতে চাই, প্রথমত হচ্ছে যে কয়টা ভাগে ভাগ করছে সেই মান দ্বারা আমাদের ভাগ করতে হবে টোটাল ফিতাটাকে। তাহলে 66টা ভাগে ভাগ করছে, 66 দ্বারা ভাগ করব 1848, খুবই সোজা। 3-এর সাথে এমন সংখ্যা গুণ করো যেন 18 কাছাকাছি হয়, তাহলে কিন্তু 3 হয়। তো 3 আবার হবে কিনা এটাও একটু চেক করতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করব পুরোটাকে, 3 6 18, হাত থেকে 1, 3 6 18 19, তাহলে কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে। এখানে আছে 184, 3 দ্বারা গুণ করলে হয় 198, তাহলে কিন্তু 3 নিতে পারবো না। 3 না নিয়ে কত নিব, 2 নিব। তাহলে 2 যদি নেই, তাহলে 6 2 গুণ 12, হাত থেকে 1, 6 2 12 রাখে 13। এখন বিয়োগ করলে এটা হয় 2, এটা হয় 5, এটা হয় 8। এখন 6-এর সাথে এমন সংখ্যা গুণ করো যেন এইটা 52-র কাছাকাছি হয়, কারণ 6 তো 5-এর মধ্যে যাবে না, এই দুটো সংখ্যা নিতে হবে। তাহলে 6-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করো যেন এটা 52-র কাছাকাছি হয় বা তার থেকে ছোট হয়। তাহলে আমরা সেক্ষেত্রে 8 নিতে পারি, 6 48, কারণ 9 নিলে বেশি হয়ে যাচ্ছে, 6 54 হবে না, 8 নিব। তাহলে এই যে 6 48-এর 8, হাত থেকে 4, 4, 6 48-এর 4 52। তাহলে এখানে কি বলা আছে, এক ভাগ তারের দৈর্ঘ্য এত মিটার, অতএব এক ভাগ তারের দৈর্ঘ্য 28 মিটার, ঠিক আছে। এটা ক নাম্বারটা হয়ে গেল। এরপরে খ নাম্বার করব, দেখি খ নাম্বার কি বলা আছে। খ নাম্বারটাতে বলা আছে এক ভাগ তারের দাম, এক ভাগ তারের দাম এত টাকা হলে এত মিটার। তাহলে এক ভাগ তারের দৈর্ঘ্য কিন্তু এত মিটার, এটা কিন্তু এক ভাগের মান। তাহলে এক ভাগের মান যদি 28 মিটার হয়, এক ভাগ তারের দৈর্ঘ্য যদি 28 মিটার হয়, তাহলে এক ভাগ তারের দাম আবার এত টাকা। তার মানে এই 28 মিটারের দাম এত টাকা হলে 101 মিটার তার কিনতে কত টাকা লাগবে, 101 মিটার তার কিনতে কত টাকা লাগবে, এটা বের করার আগে আমরা এক ভাগের মান দ্বারা, এক ভাগ মানে 28 মিটার, এইটা দ্বারা 2184-কে ভাগ করে আগে 1 মিটারের মান বের করব। 1 মিটারের মান যত টাকা হবে তার সাথে জাস্ট 101কে গুণ করে দেব। তাহলে এক ভাগ তারের দৈর্ঘ্য যেটা, সেটা আমরা লিখতে পারি এরকম করে যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত বা পাই এক ভাগ তারের দৈর্ঘ্য, এক ভাগ তারের দৈর্ঘ্য কত মিটার, 28 মিটার। এক ভাগের দৈর্ঘ্য 28 মিটার এবং এক ভাগের মানই কিন্তু এইটা, এই যে এটা কিন্তু এক ভাগের মান, এক ভাগের মান হচ্ছে 2184 টাকা এইটা।
তাহলে এইটা দ্বারা যদি 28 দ্বারা যদি ভাগ করি এক ভাগের মানকে, তাহলে 1 মিটারের মান বের হবে কত, এত। দেখো আমরা যদি 9 দ্বারা ভাগ দিই তাহলে 9 দুগুণ 18, একটু বেশি হয়ে যাচ্ছে। 8 দ্বারা যদি দিই 2864, 8 দুগুণ 16, 22, তাও বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 হবে। ঠিক আছে, তাহলে 7 দ্বারা দিলে 27টা 56, 6 হাত থেকে 5, 7 দুগুণ 14, 19, 196। ঠিক আছে, এটা 2, আবার 2 হাত থেকে মিলে গেল 4, এখন দিলাম এটা। তাহলে এখন তুমি 8 বার দিতে পারো। তাহলে 8 বার যদি দিই তাহলে 2864, 4 হাত থেকে 6, 8 দুগুণ 16, 8 6 22। তাহলে এখানে 1 মিটারের মূল্য যদি 78 টাকা হয়, 101 মিটারের মূল্য এখন আমরা বের করতে পারবো। আমরা এইভাবে লিখতে পারি যে 1 মিটার ফিতার মূল্য 78 টাকা। এই যে 78 টাকা বের করছি, তাহলে 101 মিটার ফিতার মূল্য 101 গুণন 78, 78-এর সাথে যদি গুণ করি 78-78ই হবে। এটাই উত্তর, এটা এত টাকা। তার মানে 101 মিটার ফিতা কিনতে মোট খরচ হবে 7,878 টাকা। দেখো তো বুঝছো কিনা? এইটা বুঝলে গ নাম্বারটা তোমাদের কাজ। রেজা নিজের জন্য 8 মিটার রেখে বাকি ফিতা 23 জনের মধ্যে ভাগ করে দিছে। 8 মিটার নিজের জন্য রাখছে, ফিতাটা ছিল 1848 মিটার, এখান থেকে 8 মিটার বাদ দিয়ে ভাগ করে দাও, দেখি কেমনটা পারো। এখানে বলছে যে রেজা তার নিজের জন্য 8 মিটার ফিতা রেখে বাকি যে ফিতাটুকু থাকে সেইটা 23 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছে। প্রত্যেকে কত মিটার করে ফিতা পাবে? যদি রেজা নিজের জন্য 8 মিটার রাখে তাহলে এখানে টোটাল ফিতার দৈর্ঘ্য ছিল 1848। 1848 থেকে নিজের জন্য যতটুকু রাখছে এটা বাদ দিয়ে বাকিটুকু 23 জনের মধ্যে ভাগ করে দেব। দেখি তো কমপ্লিট করতে পারো কিনা, দেখো পারবা কিনা। সিয়াম কেমন আছো বাবা? ধন্যবাদ। তাহলে আমরা এইটা একটু পক্ষান্তর করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। তাহলে অবশিষ্ট ফিটার পরিমাণটা আমরা বের করব। অবশিষ্ট এটা হলো তোমার 1848, এটা টোটাল ছিল। এখান থেকে রেজা তার জন্য 8 মিটার রাখছে, রাখার পরে অবশিষ্ট কতটুকু আছে এটা বের করে নিলাম। এটা হলো তোমার 1840 এত মিটার। এটা ভাগ করে দিচ্ছে কয়জনের মধ্যে? 23 জনের মধ্যে। তাহলে আমরা যদি 23 দ্বারা ভাগ করি এটাকে 1840-কে, প্রথমত দেখো আমরা বলছিলাম ভাজকের দুইটা সংখ্যা আছে, বাম দিক থেকে ভাজ্যের 2 সংখ্যা নিলে হয় 18। দেখো ভাজকের বাম দিকের সংখ্যা 2টি কিন্তু ভাজ্যের বাম দিকের সংখ্যা 2টির থেকে বড়, তাহলে আমরা 3টা সংখ্যা নিব। ঠিক আছে, 3টা সংখ্যা নিলে হয় 184। এখন এই 2-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব যেন এই 18-র কাছাকাছি হয়, 18-র সমান হয় বা 18-র থেকে ছোট হয়, বড় যেন না হয়। সেক্ষেত্রে আমরা কিন্তু 9 নিলে 18 হচ্ছে, কিন্তু আমার 9 নিলে হবে কিনা অন্য জায়গায় একটু চেক করে দেখব। দেখো 9 নিলে 3 নং 27, হাত থাকে 2, 9 2 18 20, বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা 9 নিতে পারবো না। সেক্ষেত্রে আমরা নিব কত? 9 না নিয়ে আমরা নিব তার থেকে কম যেটা, ছোট যেটা সেটা। তাহলে 8 নিব। যদি আমরা 8 নেই, 8 দ্বারা গুণ করলে 3 8 24, হাতে থাকে 2, 8 2 16, 8 2 হচ্ছে 18। এটা বিয়োগ করলে হয় 0, আমরা ডান দিক থেকে 0 কেটে নিয়ে আসলাম। এই 0-র মধ্যে 0 ভাগ যায় 0 বার, তার মানে প্রত্যেকে 80 মিটার করে ফিতা পাবে। প্রত্যেকে 80 মিটার করে ফিতা পাবে। এটা যেহেতু তোমরা অনেকেই অ্যান্সার করছো, এরপরের অ্যান্সারটা তোমরা করবা। লাস্ট অঙ্ক, এটা ক্লাসের লাস্ট অঙ্ক, এটা তোমাদের কাজ, এটা তোমরা এখনই করবা। এই অঙ্কটা লাস্ট তোমাদের জন্য, একটু চেষ্টা করো, দেখো তো পারো কিনা।
এইটা তোমাদের পারার কথা। বাবা দেখো, একটু প্রশ্নটা যদি ভালো করে পড়ো তাহলে অঙ্ক খুবই সহজ। বলছে 8 বস্তা চালের দাম হচ্ছে 21,504 টাকা, প্রতি বস্তায় 48 কেজি চাল ধরে। তাহলে আমরা এখানে আরেকবার একটু দেখব কি বলা আছে, প্রশ্নটা দেখি। 8 বস্তা চালের দাম, বস্তা কয়টা? 8টা, বস্তা হচ্ছে 8টা। এই 8 বস্তা চালের দাম দেওয়া আছে 21,504 টাকা। এই 8 বস্তার প্রত্যেকটা বস্তায় আবার 48 কেজি করে চাল ধরে বা চাল আছে। বলছে 8 বস্তা চালের পরিমাণ, 8 বস্তায় চালের পরিমাণ কত কেজি? তাহলে এখানে 8 বস্তা চালের দাম দেওয়া আছে এবং প্রতি বস্তায় কতটুকু করে চাল আছে সেটাও বলা আছে। ক নাম্বারে বলছে তাহলে 8 বস্তায় কতটুকু করে চাল আছে এটা বের করো। তাহলে আমরা বস্তার সংখ্যা দেখতে পাচ্ছি 8টি, যে 8 বস্তার দামও দেখতে পাচ্ছি 21,504 টাকা এবং প্রতি বস্তায় চাল আছে 48 কেজি করে। তাহলে এখানে ক নাম্বারে বলা আছে 8 বস্তায় চালের পরিমাণ কত কেজি। তাহলে 8 বস্তায় কতটুকু চাল আছে এটা আমাদের বের করতে হবে এবং এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক। হ্যাঁ, তো তোমরা পারলে তো অনেক ভালো। তাহলে আমরা একটু চেষ্টা করি। 16 ক কি লিখবো? 1 বস্তায় চাল আছে 48 কেজি। 1 বস্তায় যদি চাল 48 কেজি থাকে, এখন বস্তা আছে 8টা, 8 বস্তায় চাল আছে 48 গুণন 8 কেজি। এটা মান বের করলে হয় 28টা 64, 4 হাত থেকে 6, 4 32, 8 6 38। দেখো তো আমি ঠিক লিখছি কিনা? 384 কেজি। ঠিক আছে, বুঝতে পারছো কিনা একটু দেখো। 384 কেজি, থ্যাংক ইউ। এরপরে বলছে কত বস্তায় 2400 কেজি চাল হবে। তাহলে এই 2400 কেজি চালের জন্য কত বস্তার প্রয়োজন হবে এবং প্রত্যেকটা বস্তার মধ্যে কিন্তু 48 কেজি করে চাল ধরবে। এইরকম কয়টা বস্তা লাগবে? মানে একটা বস্তায় চাল ধরে 48 কেজি, এইরকম 48 কেজি করে যদি চাল ধরে একটা বস্তায়, তাহলে 2400 কেজি চালের জন্য কয় বস্তার প্রয়োজন, কয়টি বস্তা লাগবে? তাহলে আমরা এই যে একটি বস্তায় যে চাল আছে সেই চালের পরিমাণ দ্বারা এই 2400 কেজি টোটাল চালকে ভাগ করলেই হয়ে যাবে। দেখো খ নাম্বার, তাহলে আমরা ভাগ করতে পারি 48 দ্বারা 2400-কে। ঠিক আছে, আমরা ভাজকের দুইটা সংখ্যা অনুযায়ী যদি বাম দিক থেকে ভাজ্য দুইটা সংখ্যা নিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা কি নেব? পরবর্তী সংখ্যা সহ নিলাম। তাহলে হলো কত? 240। আমরা ভাজকের বাম দিকের সংখ্যাটি 4, এখানে বাম দিকের সংখ্যা নিলে ভাগ যায় না, বিধায় 4 সহ নিব 24। এখন আমরা এই 4-এর সাথে এমন একটি সংখ্যা গুণ করবো যেন 24-এর কাছাকাছি হয়, 24-এর সমান হয় বা তার থেকে ছোট হয়, বড় যেন না হয়। সেক্ষেত্রে কিন্তু 6 হয়, 4 6 24। এই 6 আবার হবে কি না সেটাও আমাদের চেক করতে হবে পুরো ভাজকের সাথে গুণ করে, ভাজকের মানের সাথে গুণ করে। তাহলে 6 যদি নেই, 6 48, 7 থেকে 4, 4 6 24 আর 4 28, বেশি হয়ে যাচ্ছে। আমরা 6 নিতে পারবো না, নিব 5। যদি 5 নেই, 5 8 40, 7 থেকে 4, 4 5 20 আর 4 24। এই 0, এটা বিয়োগ করলে 0 হয়, 0 কেটে নিয়ে আসলাম, এই যে 0 দ্বারা ভাগ করে দিলাম। তার মানে এই 2400 কেজি চালের জন্য কয়টা বস্তা লাগবে? এখানে আমরা জানি 50টা বস্তা লাগবে, 50 বস্তা। দেখো তো বাবা, ক্লিয়ার? বুঝতে পারছো কি না? সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। 1 কেজি চালের দাম কত? খুবই সুন্দর কথা। 8 বস্তায় চাল আছে এত টাকার, আর প্রতি বস্তায় চাল আছে এত কেজি। ভাগ করতে হবে জাস্ট 2 বার। আমরা প্রথমত আগে 1 বস্তায় কত কেজি চাল আছে এটাকে বের করব। ঠিক আছে, এইটা যদি বের করতে পারো তাহলেই অঙ্ক হয়ে যাবে। আমরা কি করব দেখো, এখানে বলছে যে 8 বস্তা চালের দাম এত টাকা, 8 বস্তার দাম এটা, কিন্তু আবার 1 বস্তার মধ্যে আছে এত কেজি। তাহলে আমরা এই 1 বস্তার দাম কত সেটা বের করব। আর 1 বস্তার মধ্যে 48 কেজি আছে, সেইটা 48 দ্বারা ভাগ করলে 1 কেজির দাম বের হবে কিন্তু। ঠিক আছে না? তাহলে আমরা প্রথমত হচ্ছে 8 দ্বারা ভাগ করব। কাকে? 8 বস্তার দামকে। 8 বস্তার দাম কত? 21,504 টাকা। প্রথমত ভাগ যায় এই 8, 21-এর মধ্যে 2 বার, 8 2 16। এটা বিয়োগ করলে 5 5, 6 8 48, 6 8 48, 27 56, বেশি হয়ে যেত, তাহলে 48। তারপরে বিয়োগ করলাম, এটা হয় 7, হাতে থাকে 1 মিলে গেল, কেটে নিয়ে আসলাম 0, 8 8 64,
এই যে 64, ওকে, বিয়োগ করলে 6, এটা আনলাম 4, 28টা 64। জায়গা কম তো এক বস্তার দাম আর লিখলাম না, এক বস্তার দাম 2600 কত টাকা, 2688 টাকা। এইটা এক বস্তার দাম, কিন্তু এক বস্তার মধ্যে আছে 48 কেজি, মানে 48 কেজির দামই এইটা, এই 48 কেজির দাম হচ্ছে এইটা। তাহলে 1 কেজির দাম কত, তাহলে ভাগ করে দেবো, তাহলেই হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যদি 48 দ্বারা ভাগ দিই কাকে, 2, 6, 8, 8কে, ভাজকের সংখ্যা 2টা, বাম দিক থেকে 2টা সংখ্যা ভাজ্যের নিলে ভাগ যায় না, তাহলে আমরা 3টা সংখ্যা নিব এবং এই 4-এর সাথে এমন সংখ্যা গুণ করো যেন 26-এর কাছাকাছি হয়। তাহলে এখানে কিন্তু আমরা যদি 6 নেই, 4, 6, 24 বেশি হয়ে যায় মনে হয়, 4, 6, 24 আমরা 48-এর সাথে গুণ করবো 6, তাহলে 6 48 হাতে 4, 4, 6, 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 নিব না, আমরা নিব 5। এখানে যদি 5 নিই, 5 8 40 হাতে 4, 4 5 20 আর 4 24, এটা বিয়োগ করলে 8, এটা 2 আবার 8। এখন দেখো 6 বার যাবে, এই যে 6 বার দিলাম, 6 8 48, 4 6 24 28। তার মানে 1 কেজি চালের দাম 56 টাকা। 1 কেজি চালের দাম আমাদের কিন্তু বের হয়ে গেছে 56 টাকা। এই উত্তরটা একটু লিখে নাও বাবা, কারণ আমার বোর্ডে জায়গা কমে গেছে। এইটাই হলো 1 কেজি চালের দাম। এখানে বলছিল কি 1 কেজি চালের দাম কত, এই যে 56 টাকা বের হলো। ঠিক আছে, কোনো সমস্যা আছে কি না? অঙ্কের কোনো সমস্যা থাকলে বলতে পারো। কারো কোনো সমস্যা নাই, তাই তো? আমরা কিছু অঙ্ক তোমাদের এইচডব্লিউ দেবো, যারা জমা দিতে পারবা, অনলাইন ক্লাস করছো যারা, এখানে একটু বলে দেই। বলছে 1062 ও 948 সংখ্যা দুটিকে 23 ও 27 দ্বারা ভাগ করলে, তার মানে এটাকেও ভাগ করছে, এটাকেও ভাগ করছে, এই জন্য এই দুটার নাম ভাজ্য। ঠিক আছে, কি দ্বারা ভাগ করছে, এই যে 23 আর 27 দ্বারা ভাগ করা হলে, তাহলে এটার নামও ভাজক, এইটার নামও কিন্তু ভাজক। ভাজ্য ও ভাগশেষ কত, ভাজক কত, তাহলে এখানে ভাজ্য কিন্তু দুইটা হবে, 1062 ও 948, এইটা আবার ভাজকও কিন্তু দুইটা হবে, 23 আর হচ্ছে 27। বলতে প্রথম সংখ্যার ক্ষেত্রে ভাগফল কত, তাহলে এই যে প্রথম সংখ্যাটা হচ্ছে ভাজ্য, এই ভাজ্যকে প্রথম ভাজকটা দ্বারা ভাগ করবা, করলেই ভাগফল পাওয়া যাবে। তারপর বলতে প্রথম সংখ্যার ভাগশেষ দ্বিতীয় সংখ্যার ভাগশেষের কত গুণ, এখানে একটু রিপিট আছে, কত গুণ, তাহলে ভাগশেষে কত গুণ, তাহলে এখানে প্রথম সংখ্যারও ভাগশেষ বের করব, আবার আমরা দ্বিতীয় সংখ্যারও ভাগশেষ বের করব। তারপর হচ্ছে প্রথম সংখ্যার ভাগশেষ দ্বিতীয় সংখ্যার ভাগশেষে কত গুণ, প্রথম সংখ্যার ভাগশেষকে দ্বিতীয় সংখ্যার ভাগশেষ দ্বারা ভাগ করলেই হয়ে যাবে, যত বের হবে তত গুণ হবে। এরপরে 18 নম্বর অঙ্ক তোমরা করেছো, একটু আগেই করলে, এটাও একটু করবা। 18 19 নম্বর অঙ্কটা বলছে নাদিমের নিকট 770টি আঙ্গুর ছিল, সে তার থেকে মোট 48 জন সহপাঠীর মধ্যে আঙ্গুরগুলোকে সমানভাবে ভাগ করে দিল। সবগুলো আঙ্গুরের মোট দাম ছিল 5390 টাকা, প্রত্যেকে কয়টি করে আঙ্গুর পেল। তাহলে এটাকে জাস্ট এটা দ্বারা ভাগ করবা, তারপর অবশিষ্ট আঙ্গুর দাম নির্ণয় করা, গাণিতিক বাক্য গঠন, এগুলো আমরা করে দেবো সামনে ক্লাসে ইনশাল্লাহ। এটা যদি পারো একটু দেখে নিও, কিছু কিছু অঙ্ক আছে সহজ। রিমির কাছে এতটি গাঁদা এতটি শিউলি ফুল আছে, রিমি 11টি করে গাঁদা ফুল নিয়ে একটি করে ফুলের মালা তৈরি করে, আর 60টি করে নিয়ে শিউলি ফুলের মালা তৈরি করে। তো গাঁদা ফুলের মোট কয়টি মালা হবে, জাস্ট গাঁদা ফুলের সংখ্যাকে ভাগ করলেই হয়ে যাবে। দুটি ফুলের মালার মোট সংখ্যা কত, দুইটা ফুলের মালা বের করে যোগ করতে হবে। এটাও তোমরা পারবা হয়তোবা, একটু দেখো, না হলে আমি দেখে দেবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।